S2A ইংলিশ লার্নিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের বিদ্যালয় থেকে নভেম্বর মাসে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের ফাইনাল রেজাল্ট এই মডেল অ্যাক্টিভিটি টাস্কের উপর করা হবে। তাই তোমরা উত্তরগুলি সঠিকভাবে প্রশ্ন নম্বর দিয়ে সুন্দরভাবে লিখে সময়মতো বিদ্যালয়ে জমা করবে। আজকের আলোচ্য বিষয় ক্লাস 9-এর বাংলার প্রশ্নগুলো। বাংলার এক দাগে যে সমস্ত প্রশ্নগুলো আছে তাদের সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। প্রথম 1.1-এর প্রশ্নটা হচ্ছে, ঈশান হলো উত্তর পূর্ব কোণ, উত্তর পশ্চিম কোণ, দক্ষিণ পূর্ব কোণ, পশ্চিম কোণ। উত্তর হবে উত্তর পূর্ব কোণ। এবারে 1.2-এর প্রশ্ন, আজ আমার সংসার চলবে কিভাবে। প্রশ্নটি করেছে ক সূচক, খ জানুক, গ ধীবর। এখানে ক্ষয়ের পরিবর্তে গ হতো, তোমরা ঠিক করে নিবে। ঘয়েরটা রাজশালক, উত্তর হবে গয়েরটা ধীবর। এবারে 1.3-এর প্রশ্ন, বন্ধুগণ হাসবেন না একথা বলেছেন ক ইলিয়াস, খ শামসে মাগি, গ মোহাম্মদ শাহ, ঘ মোহাম্মদ স্যার জৈনিক আত্মীয়। উত্তরটা হবে কয়েকটা ইলিয়াস। এবারে 1.4-এর প্রশ্ন, মাস্টার মশাইয়ের কাছ থেকে এইটুকুই আমার নগদ লাভ। বক্তার লাভ হয়েছিল ক 5 টাকা, খ 10 টাকা, গ 15 টাকা, ঘ 20 টাকা। উত্তরটা হবে ক্ষয় দাগের 10 টাকা। এবারে 1.5-এর প্রশ্ন, নোঙর কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত। ক কুসুমের মাস, খ সাদা মেঘ কালো পাহাড়, গ পাতাল কন্যা, ঘ ছায়ার আলোপনা। উত্তরটা হবে ক্ষয়েরটা সাদা মেঘ কালো পাহাড়। এরপরে 2 দাগে যে প্রশ্নগুলো আছে তাদের উত্তর কম বেশি 15টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রথম প্রশ্নটা হচ্ছে 2.1-এর, প্রজা চমকিত। প্রজা চমকিত কেন। উত্তর, উদ্ধৃতাংশটি কবি কঙ্কন মুকুন্দ চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি থেকে সংগৃহীত হয়েছে। এখানে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা সিঙ্গেল ইনভার্টেড কমাতে রাখতে হবে, তোমরা সিঙ্গেল ইনভার্টেড কমাটা দিয়ে দিবে। তারপর লিখতে হবে যেটি চণ্ডীমঙ্গল কাব্যগ্রন্থের আকেটিক খণ্ড এর অন্তর্গত। প্রজা চমকিত কারণ কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি বজ্রপাতের ফলে এক দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হয়। ঝড়ের দাপটে মাঠের শস্য উপরে লণ্ডভণ্ড হয়ে যায়, তা দেখে প্রজা চমকিত হয়েছিল। এরপরে 2.2-এর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটাংশে ধীবরের বাড়ি কোথায়। উত্তর হবে মহাকবি কালিদাসের রচিত সংস্কৃতি নাটক অভিজ্ঞানম শকুন্তলম থেকে আলোচ্য ধীবর বৃত্তান্ত নাটাংশটি সংগৃহীত হয়েছে। ধীবর চক্রাবতরে থাকে, অর্থাৎ চক্রাবতরে তার বাড়ি। 2.3-এর প্রশ্নটা হচ্ছে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা এ কথা বলতো। উত্তর, উদ্ধৃত বাক্যটি লিও টলস্টয় এর লেখা ইলিয়াস নামক গল্প থেকে সংগৃহীত হয়েছে। ইলিয়াসকে ভাগ্যবান বলতো ইলিয়াসের প্রতিবেশীরা। 2.4-এর প্রশ্নটা হচ্ছে, মনে এলো মাস্টারমশাইয়ের কথা, কখন এমনটি ঘটেছে। উত্তর, উদ্ধৃত অংশটি নারায়ণ গঙ্গোপাধ্যায় লেখা দাম গল্প থেকে সংগৃহীত হয়েছে। এখানে দাম শব্দটি সিঙ্গেল ইনভার্টেড কমা লিখতে হবে, কারণ দাম একটি গল্পের নাম। তোমরা যখন দেখবে যে কোনো গল্পেও বা কবিতার নাম থাকবে এবং সিঙ্গেল ইনভার্টেড কমা না থাকে, তাহলে সেগুলোকে সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে দিবে। তারপর হচ্ছে, কথকের মনে মাস্টারমশাইয়ের কথা এসেছিল যখন একটি পত্রিকার পক্ষ থেকে ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল। এরপরে 2.5-এর প্রশ্ন, বিরামহীন এই দ্বার টানা। কবি দ্বার টানাকে বিরামহীন বলেছেন কেন। উত্তর, আলোচ্য অংশটি মৃতভাষী কবি অজিত দত্তের লেখা সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত নম্বর কবিতা থেকে সংগৃহীত হয়েছে। কবি বিরামহীন দ্বার টেনে নৌকাটিকে উদ্দিষ্ট গন্তব্যে নিয়ে যেতে চান। তটের কিনারে নোঙরের কাছে বাধা পড়েছে নৌকাটি। দূরদেশে যাওয়ার অদম্য ইচ্ছে ব্যাকুল কবির মন মানতে চায় না। অসংখ্য বন্ধনময় অবস্থাকে অতিক্রম করে কবির ভাবনা অজানা লোকে পৌঁছাতে চায়, তাই বৃথা প্রচেষ্টা জেনেও তিনি অবিরাম দ্বার টেনে চলেছেন। 2.6 প্রশ্নটা হচ্ছে, হিন্দি উপস্থিতি সেই চেষ্টাটা করেছেন, কোন চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন। উত্তর, সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী রচিত নব নব সৃষ্টি শীর্ষক প্রবন্ধ থেকে উদ্ধৃত অংশটি গৃহীত। ভাষা নিজস্বতা হলো আত্মনির্ভরশীল থাকা, কিন্তু লেখক দেখেছে ভাষার মধ্যে বিভিন্ন বিভিন্ন ভাষার প্রবেশ অব্যাহত, সেই প্রবেশ বন্ধ করার বিষয়ে হিন্দি সাহিত্যিকদের চেষ্টার কথা প্রাবন্ধিক বলেছেন।
এরপরে 2.7 প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ, কবি কোথায় বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন? উত্তর, আকাশে 60টি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশ নরম ধানের গন্ধ, কলমি শাকের ঘ্রাণ, হাঁসের পালক, শহরের বন, চাঁদা সরপুঁটি মাছ, এদের মৃদু আঁশটি ঘ্রাণ, কিশোরের পায়ে গলার মুথা ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এই সমস্ত কিছুর মাঝেই বাংলার প্রাণের সন্ধান পেয়েছেন। এরপর 2.8 প্রশ্ন, এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে, পত্র লেখকের দৃঢ় বিশ্বাসটি কি? উত্তর, স্বামী বিবেকানন্দের, এখানে বানানটা ভুল আছে, গৃহ লেখা আছে, হবে এটা দৃঢ়। বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেল এর একটি বিরাট ভবিষ্যৎ রয়েছে। 2.9 প্রশ্নটা হচ্ছে, যা গিয়ে ওই উঠানে তোরা দাঁড়া, সেখানে গিয়ে দাঁড়ালে কোন দৃশ্য দেখা যাবে? উত্তর, আবহমান কবিতায় কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন, উঠানের লাউ মাচাটার পাশে দাঁড়ালে দেখা যাবে ছোট একটা ফুল সন্ধ্যার বাতাসে ক্রমাগত দুলছে। এরপরে 2.10 প্রশ্ন, তোমার বাড়ি কোথায়? রাধারানী এই প্রশ্নের উত্তরে কি বলেছিল? উত্তর, রাধারানী বলেছিল, আমার বাড়ি শ্রীরামপুর। এরপরে 3 দাগের প্রশ্নগুলো, যেগুলো প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে, আমার বাণিজ্য তরি বাঁধা পড়ে আছে। কোন বাণিজ্য তরি? সেটি বাঁধা পড়ে আছে কেন? উত্তর, বাণিজ্য ও ব্যবসার সঙ্গে লাভ লোকসানের বিষয়টি জড়িয়ে রয়েছে। জীবিকার জালে আটকে পড়েছে আমাদের জীবন। প্রাচীন ও মধ্যযুগের সওদাগর বাণিজ্য তরি নিয়ে পাড়ি দিত দূর দেশে। পণ্যের আমদানি রপ্তানির সঙ্গে সংস্কৃতির আদান প্রদান চলত। খুবই সাধারণ সওদাগর নন, তাই তার চরিত্রে রয়েছে সাহিত্য সম্ভার। সেই স্বপ্ন কল্পনা সাহিত্য ভরা তরি নিয়ে কবি পাড়ি দিতে চান 7 সমুদ্র পাড়ে, দূর দূরান্তে ছড়িয়ে দিতে চান তার সৃষ্টিকে। তাই এখানে বাণিজ্য তরির প্রসঙ্গ এসেছে। এরপরে 3.2 প্রশ্ন, সংস্কৃতি ভাষা আত্মনির্ভরশীল প্রাবন্ধিক কেন এমন মন্তব্য করেছেন? উত্তর, উদ্ধৃতাংশটি সৈয়দ মুস্তফা আলী রচিত নব নব সৃষ্টি নামক প্রবন্ধ থেকে গৃহীত হয়েছে। সংস্কৃতি ভাষার আত্মনির্ভরতার কারণ ভাষাবিদ প্রবন্ধে দীর্ঘদিন বিভিন্ন ভাষা নিয়ে চর্চার মধ্যে দিয়ে লক্ষ্য করেছিলেন নতুন কোনো চিন্তা অনুভূতি বা বাস্তবকে বোঝানোর জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃতি ভাষা অহেতুক অন্য ভাষা থেকে শব্দ ধার করে না। সংস্কৃতি ভাষায় একমাত্র নিজস্ব ধাতু শব্দ একটু অদল বদল করে সংস্কৃতি ভাষা নতুন করে তৈরি করতে পারে। এই বিশেষ ক্ষমতার জন্য প্রাবন্ধিকের মতে সংস্কৃতি স্বয়ংসম্পূর্ণ আত্মনির্ভরশীল ভাষা। এবারে 3.3 প্রশ্ন, আমি এই ঘাসে বসে থাকি। কোন সময়ে কবি ঘাসে বসে থাকেন? তখন প্রকৃতির কেমন রূপ তার চোখে ধরা পড়ে? উত্তর, জীবনানন্দ দাশের লেখা আকাশে 60টি তারা কবিতায় যখন আকাশে 60টি তারা ফুটে উঠে তখন কবি ঘাসের উপর বসে থাকেন। যখন সন্ধ্যা বাংলার বুকে নেমে আসে তখন কবি টের পান তথা বুঝতে পারেন এক কেশবতী কন্যার আগমন বার্তা। সেই নারী যেন চুল দিয়ে জাম কাঁঠাল হিজলের বনে চুম্বনরত। তিনি টের পেয়ে যান নরম ধানের গন্ধ বা কলমির ঘ্রাণে পুকুরের জলে বা পালকে পল্লী বাংলার আসল রূপ। 3.4 প্রশ্নটা, নটে গাছটা বুড়িয়ে ওঠে কিন্তু মুড়ায় না। উদ্ধৃতাংশে নটে গাছের প্রসঙ্গ উত্থাপনে আবহমান কবিতায় রূপকথার আবেশ কীভাবে রচিত হয়েছে বিশ্লেষণ করো। উত্তর, নটে গাছ মুড়ানোর প্রসঙ্গ বাংলার এক বিখ্যাত প্রবাদ থেকে গৃহীত। নটে গাছটি মুড়লো আমার কথা ফুরলো। কিন্তু কবি বলেছেন না, নটে গাছটি মুড়োয়নি, কারণ কথা অনুযায়ী চিরায়িত সত্যের বাণী মাতৃভূমির প্রতি ফেলে আসা স্মৃতির কথা কোনো দিন ফুরায় না। কবি কল্পনা সাকম বিয়ে স্মৃতির হাত ধরে পৌঁছে যান গ্রাম জীবনের শৈশবের বেলাভূমিতে। ঘরের কাছে উঠান, তার পাশে থাকা লাউ মাচা চিরন্তন সত্যের প্রতীক হিসাবে বিদ্যমান। নটে গাছ বুড়োয়, অর্থাৎ আমাদের বয়স বাড়ে, স্মৃতির ভাণ্ডার বাড়তেই থাকে কিন্তু শেষ হয়ে যায় না তথা ফুরিয়ে যায় না কখনোই। তেমনিভাবে ফুরিয়ে যাওয়া আশা বা আসা যাওয়ার আকাঙ্ক্ষা, বরং দুরন্ত পিপাসা বাড়িয়ে দেয় সেই নস্টালজিক স্মৃতি
কাতরতা, ঘাসের গন্ধ গায়ে মাখা, আকাশের তারায় তারায় স্বপ্ন এঁকে রাখা, যন্ত্রণার আগুন না নেভা, দুঃখের বাসি না হওয়া, সূর্যের ওঠা ও নামা, এই সমস্ত কিছুই ফুরায় না, কারণ ফুরাতে পারে না চিরন্তন সত্যের রীতি অনুযায়ী। নটে গাছ সেই কারণে কবির কল্পনায় মুড়িয়ে যায়নি। এরপর 3.5-এর প্রশ্ন, আর আহারের সংস্থান রহিল না। রাধারানী ও তার মায়ের দুর্গতি চিত্র রাধারানী পাঠ্যাংশে কিভাবে চিত্রিত হয়েছে তা উদ্ধৃতাংশের আলোকে আলোচনা করো। উত্তর, জনৈক মামলাবাজ জ্ঞাতির কারণে স্বামীর বাড়ি ভদ্রাসন থেকে বিতাড়িত সম্পূর্ণ সহায় সম্বলহীন রাধারানীর মা ও রাধারানীর কথাই উদ্ধৃতিটিতে বলা হয়েছে। রথযাত্রার আগে রাধারানীর মা খুব অসুস্থ হয়ে পড়ল, একেবারে শয্যাশায়ী। এই অবস্থায় কাজ করা সম্ভব নয়। অন্যদিকে রাধারানী ছোট, তার পক্ষেও উপার্জন করা অসম্ভব। ঘরে ও সঞ্চিত আহার্য নেই, তাই তাদের আর আহার চলে না। এরপর 4 প্রশ্নগুলো, যেগুলোর উত্তর নিজের ভাষায় লিখতে হবে 100টি শব্দের মধ্যে। প্রথম প্রশ্ন 4.1-এর, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এই প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কীভাবে বিপন্ন করে তুলেছিল তা আলোচনা করো। উত্তর, মুকুন্দরাম চক্রবর্তী রচিত চণ্ডীমঙ্গল কাব্যের আখেটিক খণ্ডের অন্তর্গত কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশে দেখা যায় কলিঙ্গ প্রবল প্রাকৃতিক বিপর্যয় নেমে আসে। দেবী তার কৃপাধন্য বাঁধ কালকেতু নির্মিত গুজরাট নগর বসতি প্রতিষ্ঠার জন্য কলিঙ্গে প্রলয় ঘটান। ফলে সেখানকার প্রজারা গুজরাটে চলে আসেন। কলিঙ্গের আকাশে ঘন মেঘের সমাবেশ ঘটে। দেবীর আদেশেই হঠাৎ ঈশান কোণে মেঘ জমা হয়। ঘন ঘন বিদ্যুতের ঝলকানি দেখা যায়। দূর দিগন্তে মেঘের গম্ভীর ধ্বনির সঙ্গে শুরু হয় মুষলধারার বৃষ্টি। সমগ্র কলিঙ্গ মেঘের গম্ভীর আওয়াজে কেঁপে ওঠে। বিপদের আশঙ্কায় প্রজারা ঘর ছেড়ে দ্রুত পালাতে থাকে। ঝড়ের দাপটে শস্য ক্ষেত ও সবুজ গাছপালা নষ্ট হয়ে যায়। 8টি দিক হস্তি যেন বৃষ্টিধারায় সব ভাসিয়ে নিয়ে যেতে চায়। প্রবল বর্ষণে পথঘাট জলমগ্ন হয়। ঘোর অন্ধকারে দিন রাতের পার্থক্য মুছে যায়। জলমগ্ন রাস্তায় সাপ ভেসে বেড়াতে থাকে। বিপদ থেকে রক্ষা পেতে ভীত প্রজারা ঋষি জমিনীকে স্মরণ করতে থাকে। 7 দিন অবিরাম বর্ষণের ফলে প্লাবিত হয় কৃষিকাজ, যেমন ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়িও নষ্ট হয়ে যায়। ভাদ্র মাসের তালের মতো বড় আকারের শিল ঘরের চাল ভেদ করে পড়তে থাকে। দেবীর আদেশের বীর হনুমান ঝড়ের তাণ্ডব চালিয়ে মোটা অট্টালিকা ধ্বংস করে প্রজাদের আরও বিপদগ্রস্ত করে তোলেন। সমস্ত নদ নদী কলিঙ্গের দিকে ছুটে আসে দেবীর আদেশে। পর্বততুল্য ঢেউর আঘাতে বাড়ি ঘর মাটিতে পড়ে যায়। দেবী চণ্ডীর আদেশে সৃষ্ট এই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় অসহায় ভীতু প্রজারা বিপদের আশঙ্কায় অবশেষে কলিঙ্গ ত্যাগ করে চলে যায়। এবারে 4.2-এর প্রশ্ন, চিঠি অনুসরণে স্বামী বিবেকানন্দের বিদেশি ভক্ত ও অনুগামীদের পরিচয় দাও। উত্তর, স্বামীজির চিঠিতে সেই সমস্ত বিদেশীয় ও বিদেশিনীদের নাম উল্লেখ করেছেন। তাদের মধ্যে প্রথমে তিনি তার শিষ্য মিস নোবেলের কথা লিখেছেন। তাকে এই চিঠিতেই তিনি লিখেছেন, মিস মার্গারেট নোবেল স্বামীজির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং তারই আদর্শের ভারতের নারী সমাজের কল্যাণের জীবন উৎসর্গ করেন। কলকাতায় বাগবাজারে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেটির নাম নিবেদিতা বালিকা বিদ্যালয়। মিস হেনরিয়েটা মুলার, এটা হবে স্বামীজি হবে, বানানটা ভুল আছে, তোমরা ঠিক করে নেবে, স্বামীজিকে বেলুড় মঠ স্থাপনের কাজে অর্থ সাহায্য করেছিলেন। মিস মুলার এর বাড়িতে স্বামীজি কিছুদিন অতিথি হিসাবে ছিলেন। মিস মুলার আজন্ম মৈত্রী মনোভাবপূর্ণ। স্বামীজি বলেছেন যে তার কিছুটা রুক্ষ মেজাজি ও অস্থির চিত্ত, তবে তিনি আবার সহৃদয় অমায়িক। মিসেস সোভিয়া সম্পর্কে স্বামীজি খুব প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মিসেস সোভিয়ার খুবই স্নেহময়ী। তার স্বামী ক্যাপ্টেন J.H. সেভিয়া দম্পতির একমাত্র ইংরেজ যারা এই দেশীয়দের ঘৃণা করেন না, তবে এদের কোনো নির্দিষ্ট কার্যপ্রণালী নেই। স্বামীজি দুজন বন্ধু হলেন মিস ম্যাকলাউড ও বোস্টনের
মিসেস বুল, তারা খুবই উপকারী। স্বামীজিকে নানা কাজে সাহায্য করেছে ম্যাকলাউড আর মিসেস বুল। বেলুড় মঠ স্থাপনের অনেক অর্থও সাহায্য করেছেন। স্বামীজি তার একজন ইংরেজ ভক্ত মিস্টার স্টারের কথা বলেছেন। তিনি স্বামীজিকে ইংল্যান্ডে বেদান্ত প্রচারের কাজে সাহায্য করেছিলেন। এরপরে 5 দাগের প্রশ্ন, যার উত্তর কম বেশি 150টি শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নটা হচ্ছে, করবাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। প্রফেসর শঙ্কু কীভাবে সেই প্রমাণ পেয়েছেন? উত্তর, সত্যজিৎ রায়ের লেখা করভাস গল্পে প্রফেসর শঙ্কু তার অর্নিথান যন্ত্র প্রয়োগ করার পর লক্ষ্য করেছিলেন করভাস অন্য কাকের থেকে আলাদা থাকতে চায়। তার প্রমাণ হিসাবে তিনি লিখেছেন, বিদ্যুৎ সহ বৃষ্টিপাতে একটি কাক মারা গেলে সেখানে বহু কাকের সমাগম হলেও করভাস তাদের সঙ্গে সামিল হয়নি। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে মৌলিক সংখ্যা লিখে চলেছে 2, 3, 5, 7, 11, 13 প্রভৃতি। এরপর 6 দাগের প্রশ্নগুলো, যেগুলো গ্রামার থেকে রয়েছে। প্রথম প্রশ্ন 7.1, এটা হচ্ছে ধাতব্যয় প্রত্যয়ের একটি উদাহরণ দাও। উত্তর, চল গমন করা যুক্ত ই নিচ সমান চালি। চালি একটা ধাতব্যয় প্রত্যয় উদাহরণ। তারপর 6.2 প্রশ্ন, মৌলিক শব্দ বলতে কী বোঝো? উত্তর, যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না এবং যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না তাদের মৌলিক শব্দ বলে, যেমন মা, বাবা, বই ইত্যাদি। পরে 6.3 প্রশ্ন, নবগঠিত শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কী কী? উত্তর, নবগঠিত শব্দকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়। এগুলোর মধ্যে কিছু হলো অবিমিশ্র শব্দ, যেমন অনিকেত, অতিবেগ ইত্যাদি। আবার কিছু শব্দ ভিন্ন ভিন্ন ভাষার উপাদানের সংযোগে গঠিত, এগুলোকে মিশ্র শব্দ বা সংকর শব্দ বলা হয়। যেমন হেড প্লাস পণ্ডিত, হেড ইংরেজি শব্দ এবং পণ্ডিত বাংলা শব্দ। হেড পণ্ডিত, হেড ইংরেজি শব্দ প্লাস মৌলবী আরবি শব্দ মিলিয়ে হবে হেড মৌলবী। তারপরে ফি ফার্সি শব্দ, বছর বাংলা শব্দ, এটা মিলিয়ে হবে ফি বছর। 6.4 প্রশ্ন, তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলা এসেছে এমন 2টি শব্দ লেখো। তামিল শব্দ ভাণ্ডার থেকে বাংলায় এসেছে এমন 2টি শব্দ হলো চুরুট পিলে, ছেলে পিলে। 6.5 প্রশ্ন, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে কোন সর্বনাম পদ ব্যবহার করা হয়? উত্তর, কাছের ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করতে নির্দেশক সর্বনাম পদ ব্যবহৃত হয়, যেমন ওটা রেখে দাও। এখানে ওটা হচ্ছে নির্দেশক সর্বনাম পদ। এরপরে 7 দাগের প্রশ্ন, যেটার ভাব সম্প্রসারণ করতে হবে, হচ্ছে এটা, ধর্মের নামে মোহ এসে যার ধরে অন্ধ সৃজন মারে আর শুধু মরে। উত্তর, মানুষের জীবনের কর্মের পাশাপাশি ধর্ম হলো একটি বড় গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু যখন ধর্ম মানুষের মধ্যে মোহ সৃষ্টি করে তখন সে অন্ধের মতো ধর্মের কুসংস্কার মেনে চলে, যার জন্য নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনে তার প্রভাব বিস্তার করার চেষ্টা করে। মানুষের মধ্যে আমাদের সমাজ ধর্ম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ সবসময় ধর্ম নিয়ে বেশি সচেতন, সেই যে ধর্ম হোক না কেন। কখনো কখনো এই ধর্মের মানুষের মধ্যে এমনভাবে প্রভাব বিস্তার করে যে সবসময় কিছুর মধ্যে ধর্ম খুঁজে। প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে ধর্ম নিয়ে নানান সংস্কার বিস্তার হয়ে আছে। মানুষ ধর্মের মধ্যে এমনভাবে জর্জরিত হয়ে যায় যে সে অন্য কিছুর বোঝার চেষ্টা করে না, কেবলমাত্র ধর্ম ছাড়া, যার ফলে তার সেই ধর্মের অন্ধকার নিজের জীবনের পাশাপাশি অন্যর জীবনকে দুর্বিষহ করে তোলে। ধর্ম সম্পর্কে মানুষকে অন্ধবিশ্বাসী না হয়ে সচেতন হতে হবে, জাতি ধর্মের মোহ তার জীবনসহ অন্য কারো জীবন অন্ধকারচ্ছন্ন না করে দেয়। তাই ধর্মকে ধর্ম হিসেবে নেওয়া উচিত, তাকে অন্ধকারে নিয়ে যাওয়া কখনোই উচিত নয়। আমাদের ব্যবহারিক জীবনকে সুস্থ এবং স্বাভাবিক করে তোলার জন্য ধর্মকে উপস্থাপন করা হয়েছে, এটা কখনো ভুলে গেলে চলবে না।